আর্কটিক পৃথিবীর চূড়ায় এক বিশাল শান্ত সাদা জগৎ, দেখতে যতটা সুন্দর ততটাই নির্মম। এখানকার তাপমাত্রা -50°C-এরও নিচে নেমে যেতে পারে। বাতাস যেন কাচের মতো ধারালো, কিন্তু এই জমে যাওয়া নিস্তব্ধতার ভেতরেও জীবনের স্পন্দন আছে। প্রশ্ন হলো কিভাবে? এটাই সেই আসল রহস্য, কারণ আর্কটিক কোনো খালি ক্যানভাস নয়, বরং এটা এক মহাকাব্যিক লড়াইয়ের ময়দান। এখানে টিকে থাকাটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা হাজার হাজার বছরের বিবর্তনের এক অসাধারণ গল্প, যেখানে প্রত্যেকটা প্রাণী একজন মাস্টার সার্ভাইভার। আসুন সেই অদৃশ্য যুদ্ধের গভীরে যাওয়া যাক। তো এই লড়াইয়ের প্রথম ধাপটা হলো প্রতিরক্ষা, আর এখানকার প্রাণীদের শরীরটাই যেন প্রকৃতির গড়া এক নিখুঁত বর্ম। যেমন ধরুন বলগা হেরিনের কথা, এর গায়ের পশম কিন্তু সাধারণ পশম নয়। এই শীতের কোটের প্রত্যেকটা চুল আসলে এক একটা ফাঁপা টিউব, আর এই টিউবের ভেতরে কি আছে? বাতাস। বাতাস হলো পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক ইনসুলেটর। মানে এটা প্রকৃতির নিজস্ব হাইটেক জ্যাকেট, যা আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। ভাবুন একবার, এই সিস্টেমটা এতটাই কার্যকর যে বলগা হিরেনের শরীরের ভেতরের গরম তাপটা বাইরে আসতেই পারে না, পুরোটাই চামড়ার কাছে আটকে থাকে। ফল, এর পিঠের ওপর বরফের আস্তরণ পড়লেও সেটা গলে না। শরীরটা এতটাই গরম থাকে ভেতরে, অথচ বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আর্কটিকের সব নাটক কিন্তু এই বড় প্রাণীদের নিয়ে নয়। আসল বিস্ময়টা লুকিয়ে আছে বরফের চাদরের তলায়। সেখানে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, যার নিয়ম কানুনও একদম আলাদা। এই গোপন জগৎটাকে বলা হয় সাবনেভিয়ান স্পেস। মাটির উষ্ণতা আর বরফের উপরের তীব্র ঠান্ডার কারণে বরফের নিচের দিকে একটা নরম ঝুরঝুরে স্তর তৈরি হয়। আর লেমিং নামের ছোট প্রাণীরা ঠিক এই সুযোগটাই নেয়। ওরাই নরম বরফ কেটে বানিয়ে ফেলে সুরঙ্গের এক বিশাল নেটওয়ার্ক, নিজেদের আস্ত একটা রাজ্য। এই সুরঙ্গের ভেতরে ওরা কেবল কনকনে ঠান্ডা থেকেই বাঁচে না, শিকারী প্রাণীর চোখ থেকেও আড়ালে থাকে। আর সবচেয়ে বড় কথা, শীতকালেও এখানেই তাদের জীবনযাত্রা আর বংশবৃদ্ধি চলতে থাকে। কিন্তু শুধু বাইরের বর্ম দিয়ে তো আর এই যুদ্ধ জেতা যায় না। আসল খেলাটা হয় শরীরের ভেতরে। সেখানে এমন সব ইঞ্জিন কাজ করছে যা শুনলে অবাক হতে হয়। আবার ফেরা যাক বলগা হরিণের কাছে। এর নাকের ভেতরে রয়েছে রক্তনালীর এক অবিশ্বাস্য জটিল ডিজাইন। যখন এটা বরফ শীতল বাতাস নিঃশ্বাসের সাথে ভেতরে টানে, ফুসফুসে যাওয়ার আগে সেই বাতাসটা গরম হয়ে যায়। আবার যখন গরম বাতাসটা নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে, তখন এর প্রায় পুরো তাপ আর জলীয় বাষ্প ওই রক্তনালীগুলো আবার শুষে নেয়। এটা প্রকৃতির নিজস্ব হিট রিসাইক্লিং সিস্টেম। আর এটা কতটা কার্যকর? অবিশ্বাস্য। প্রতিটা নিঃশ্বাসের সাথে হারিয়ে যেতে পারত এমন 75% তাপ শরীর আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে। ভাবুন, এমন এক জায়গায় যেখানে সামান্য শক্তি বাঁচানো মানে জীবন আর মৃত্যুর ফারাক গড়ে দেওয়া, সেখানে এই সিস্টেমটা কতটা জরুরি। তবে প্রাপ্তবয়স্ক প্রাণীদের কাছে টিকে থাকার এই অসাধারণ কৌশলগুলো থাকলেও যারা এইমাত্র জন্মেছে, তাদের গল্পটা কিন্তু একেবারে ভিন্ন। জন্মের সাথে সাথেই তারা মাইনাস তাপমাত্রার এক নির্মম পৃথিবীর মুখোমুখি হয়। তাদের ছোট শরীর খুব দ্রুত তাপ হারায়। তাহলে প্রথম কয়েকটা ঘন্টা তারা বাঁচে কিভাবে? এর উত্তর হলো ব্রাউন ফ্যাট। এটা সাধারণ চর্বির মতো নয় যা শক্তি জমিয়ে রাখে, বরং এটা একটা জৈবিক ফার্নেস বা চুল্লির মতো কাজ করে। যখনই একটা নবজাতকের শরীর ঠান্ডা হতে শুরু করে, এই ব্রাউন ফ্যাট কাঁপুনি ছাড়াই নিজে নিজে পুড়তে শুরু করে আর অসংখ্য তাপ তৈরি করে। এটা আসলে ওদের নিজস্ব ইমার্জেন্সি পাওয়ার প্যাক, যা জীবনের সবচেয়ে কঠিন প্রথম কয়েকটা ঘন্টা পাড়ি দিতে সাহায্য করে। কিন্তু আর্কটিকে টিকে থাকার জন্য এক অদৃশ্য মূল্য চোকাতে হয়। এখানকার সবকিছুই এক কঠোর শক্তির হিসাবের ওপর চলে, যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তই জীবন আর মৃত্যুর মধ্যে দুলতে থাকে। যখন দিনের পর দিন খাবার পাওয়া যায় না, শরীরের সব চর্বি শেষ হয়ে যায়, তখন বলগা হরিণের শরীর তার শেষ সঞ্চয়ের দিকে হাত বাড়ায়, তার শেষ সেভিংস অ্যাকাউন্ট। আর সেটা হলো হাড়ের ভেতরের অস্থিমজ্জা। আর এখানে প্রকৃতির আরেকটা অসাধারণ কৌশল দেখা যায়। পায়ের নিচের অংশে যা সবচেয়ে বেশি ঠান্ডা হয়, সেখানকার অস্থিমজ্জায় থাকে আনস্যাচুরেটেড ফ্যাট, যা কম তাপমাত্রাতেও জমে না, ঠিক যেন গাড়ির অ্যান্টিফ্রিজ। এটা জয়েন্টগুলোকে সচল রাখে। আর শরীরের ভেতরের দিকের হাড়গুলোতে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যা শক্তি জমা রাখার জন্য সেরা। কিন্তু এখানেই সেই নির্মম পরিহাসটা লুকিয়ে আছে। যখন একটা হরিণ ক্ষুধায় মরতে বসে, তখন শরীর পায়ের নিচের সেই অ্যান্টিফ্রিজ ফ্যাটটাকেও শক্তি হিসেবে ব্যবহার করতে শুরু করে। ফলাফল, তার জয়েন্টগুলো শক্ত হয়ে জমে যেতে পারে। মানে আজকের দিনটা বাঁচার জন্য সে হয়তো কালকে হাঁটার ক্ষমতাটাই চিরদিনের মতো হারিয়ে ফেলছে। এবার আবার ফেরা যাক লিভিংদের সেই বরফের নিচের জগতে। তাদের পুরো অস্তিত্বটাই কিন্তু বরফের চরিত্রের ওপর নির্ভরশীল। কিন্তু কি হবে যদি সেই বরফের চরিত্রটাই বদলে যায়? বদলে যাওয়া জলবায়ু আর্কটিকে এক নতুন বিপদ নিয়ে এসেছে, যা আগে প্রায় দেখাই যেত না। শীতকালে বৃষ্টি। বরফের ওপর বৃষ্টি পড়ার পর তাপমাত্রা যখন আবার হিমাঙ্কের নিচে নামে, তখন ওপরে তৈরি হয় এক দুর্ভেদ্য কঠিন বরফের স্তর।
লেমিংদের জন্য এই বরফের স্তরটা একটা কংক্রিটের ছাদের মতো। ওরা সুড়ঙ্গ খুঁড়তে পারে না, খাবার খুঁজতে পারে না, আর তাদের বংশবৃদ্ধিও প্রায় থেমে যায়। ফলাফলটা মারাত্মক। পরিসংখ্যান পরিষ্কার দেখাচ্ছে যে বছরগুলোতে এই রেন অন স্নোয়ের ঘটনা বেশি হয় সেই বছর লেমিংদের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কিন্তু এই সংকটটা শুধু লেমিংদের মধ্যেই আটকে থাকে না, এর ধাক্কাটা পুরো আর্কটিক ইকোসিস্টেম জুড়ে ছড়িয়ে পড়ে। ঠিক যেমন একটা মাকড়সার জালের এক কোণা ছিঁড়ে গেলে পুরো জালটাই কেঁপে ওঠে। কারণ এই ছোট্ট প্রাণীটাই হলো আর্কটিকের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। পুরো ইকোসিস্টেমের স্বাস্থ্য নির্ভর করে এদের সংখ্যার উপর। স্নোই আউল বা তুষার প্যাঁচা, আর্কটিক শিয়াল আর মাইনের মতো শিকারীরা প্রায় পুরোপুরি লেমিংদের ওপরে নির্ভরশীল। যখন লেমিংদের সংখ্যা বাড়ে তখন এদের সংখ্যাও বাড়ে। পুরো টুন্ড্রা জুড়ে তখন জীবনের উৎসব চলে। কিন্তু যখন বরফের চরিত্র বদলে যাওয়ার কারণে লেমিংদের সংখ্যায় ধস নামে, তখন সেই ধাক্কাটা পুরো খাদ্য শৃঙ্খলে ছড়িয়ে পড়ে। শিকারীরা অনাহারে ভোগে, তাদের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায়, আর পুরো আর্কটিক ইকোসিস্টেম এক গভীর সংকটের মুখে পড়ে। এক অদৃশ্য সংকট যার শুরুটা হয়েছিল বরফের তলায়। আর্কটিকের প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে নিজেদেরকে চরম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছে। তাদের টিকে থাকার কৌশলগুলো প্রকৃতির বুদ্ধিমত্তার শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু আজকের প্রশ্নটা হলো, জলবায়ু যে অবিশ্বাস্য গতিতে বদলাচ্ছে, সেই গতির সাথে পাল্লা দেওয়ার মতো সময় কি তাদের হাতে আছে? বিবর্তন কি পারবে জলবায়ু পরিবর্তনের চেয়ে দ্রুত দৌড়াতে? এটাই আজ আর্কটিকের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন প্রশ্ন।